প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের সঙ্গে, যিনি আজকের এই দিনটিতে তার স্মরণীয় একটি দিন, যে কারণে ঠিক 10 বছর আগে এই আজকের দিনটিতে তিনি নিখোঁজ হয়েছিলেন। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তাকে তুলে নিয়ে যাওয়া হয় উত্তরা বাসা থেকে এবং পরবর্তীতে 61 দিন পর উদ্ধার করা হয় ভারতের শিলং রাজ্যে। আজকে জানবো তার সেই বিভীষিকাময় সেই দিনগুলির কথা। সালাউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, মোটামুটি। আমরা আজকে স্মরণ করতে চাই আপনার সেই 10ই মার্চ 2015 সালে আপনি যে নিখোঁজ হয়েছিলেন উত্তরের একটি বাসা থেকে। যদিও আপনি রাজনীতিবিদ, কিন্তু ওই সময়টাকে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া হলো এবং 61 দিন আপনি গুম ছিলেন। তার সেই সময়গুলির একটু যদি বর্ণনা করতেন, সেই অভিজ্ঞতা, সেই বিভীষিকাময় দিনগুলোর কথা যদি একটু উল্লেখ করতেন আমাদেরকে। দিনটি ছিল 10ই মার্চ 2015 সালের। আমি তখন বিএনপি এবং 20 দলীয় জোটের মুখপাত্রের ভূমিকা পালন করছিলাম। তখন উত্তাল গণ আন্দোলনের সেই দিনগুলোতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে দলের এবং জোটের বিভিন্ন কর্মসূচির ঘোষণা করছিলাম। সেখানে উত্তরাতে আমার এক বন্ধুর বাসায় আমি তখনকার সময়ে লুকিয়ে থেকে এই কাজগুলো পরিচালনা করছিলাম। প্রায় সময় আমার অবস্থান পরিবর্তন করতে হতো এবং এই অবস্থান থেকে 10ই মার্চে রাতে আনুমানিক 9টা 9:30 এই সময়টাই হবে, একদম ওই রাস্তায় শুনশান নীরবতা, অনেকগুলো গাড়ি আনাগোনা, সেই রাস্তাটা অবরুদ্ধ করে রেখেছিল অনেক কয়েক ঘন্টা যাবৎ। পরে আমি যেটা জানতে পেরেছি, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে আমি যে ফ্ল্যাটে থাকতাম সেখানে এসে আমাকে তারা হাত বেঁধে চোখ বেঁধে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু তারা কোথায় নিয়ে যাচ্ছিল সেটা আমার কোনো ধারণা ছিল না। তো যখন যেখানে নিয়ে গেছে ওখানে চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। প্রায় আধা ঘন্টার মতো একটা ড্রাইভ আমার কাছে মনে হলো। তো যেখানে আমাকে তখন রাখা হলো সেই জায়গাটা একটা কবরের মতো জায়গা আর কি, বাড়ির নিচতলাতেই হবে। 5 ফিট বাই 10 ফিটের মতো একটা কক্ষ। সেই কক্ষের এক প্রান্তে নালার মতো একটা জায়গা আছে যেখানে পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র আছে আর একটা পানির ট্যাপ আছে, একটা কম্বল এবং একটা পাতলা বালিশ, আর উপরে হাই পাওয়ার ভাল্ব জ্বলতো। দরজা একমাত্র একটি দরজা, সেই স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা ছিল 4-5 ইঞ্চির মতো, যেখান দিয়ে খানা পিনা দেয়া হতো। আর দরজার উপরের দিকেও কিছুটা গ্রিলের ফাঁকা অবস্থান ছিল। একটা প্যাডেস্টাল ফ্যান সবসময় চলতো যাতে হাওয়া বাতাস ভিতরে ঢুকতে পারে, আদারওয়াইজ ওখানে সাফোকেশনে মানুষ জীবিত থাকার কোনো সুযোগ ছিল না। এই ছিল পুরো ওই কক্ষের বর্ণনা। এবং ওখানে আমাকে 61 দিন রাখে, কেবল একটা দিন আমাকে বের করে রুমের বাইরে রুমটা পরিষ্কার করার জন্য, এছাড়া আর কোনো দিন বের করে নেই। এবং সবসময় তারা যারা ইন্টারোগেশনে আসতো, তারা আসার আগেই আমার নিজেকে নিজের চোখটা বন্ধ করতে হতো, তারপরে তারা এসে আবার চোখ বাঁধতেন এবং কথা বলতেন। আর তারা অবশ্য আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আমাকে সবসময় মিনারেল ওয়াটার দিয়েছে, ওষুধপত্র দিয়েছে। তাদের সাধ্য মতো তারা নাস্তা এবং খানা পিনা সময় মতো দিয়েছে। তবে আমি সবসময় অপেক্ষা করছিলাম হয়তো কোনো এক সময় তারা আমাকে হয়তো ক্রস ফায়ার দিবে, এটাই তো তাদের তখনকার সময়ের জন্য স্বাভাবিক ছিল। তবে তারা 61 দিন পরে আমাকে ওখান থেকে বের করে ওই একই হাত বেঁধে চোখ বেঁধে মুখে বড় রকমের কালো জম টুপির মতো একটা টুপি পরিয়ে, শুধু নাকের এবং মুখের ছিদ্রটা খোলা ছিল, আবার কালো গ্লাস, সানগ্লাসের মতো একটা গ্লাসও পরালো, পরে একটা গাড়িতে করে দীর্ঘ যাত্রা তারা নিয়ে গেল। তাতে মনে হয়েছে আমার কাছে যে এটা খুব সম্ভবত দেশের কোনো এক প্রান্ত হবে, বর্ডারান এলাকা হবে, কারণ এটা আগে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছি। এবং তারা ওইখানে নিয়ে যেয়ে অনেকক্ষণ অবস্থান করালো, গাড়িতেই আমাকে বসিয়ে রাখলো। সম্ভবত রাতের অন্ধকার হওয়ার জন্যই তারা হয়তো অপেক্ষা করছিল। গভীর রাতে তারা আমাকে কিছু অংশ পায়ে হাঁটিয়ে আর কিছু অংশ গাড়িতে করে একটা জায়গা পার করালো। সেটা পাহাড়ি জায়গায় মনে হয়, ও মানে উঁচা নিচু অবস্থা দেখে রাস্তার। এবং যেখানে নিয়ে গেল তাতে আর একটা পাহাড়ি টিলার মতো একটা জায়গায় আমাকে উঠালো। তো ওইখানে যাদের সাথে আমার কথা হলো তাতে আমি দেখলাম যে এটা একটা অন্য দেশের
ভাষা ব্যবহার হচ্ছে, কথাবার্তা বলছে, কোনো অফিসারই মনে হলো, কর্মচারী অফিসার সব মিলে আমার কাছে মনে হলো তারাও কোনো ডিসিপ্লিন ফোর্সের কোনো অংশ। তারপরে ওখানে আমাকে একটু কিছু খেতে দিল নুডলস টাইপের এবং কিছু কথাবার্তা বলল। ওখান থেকে আবার আমাকে অন্তত 3-4 ঘন্টা ড্রাইভ করে যেখানে নিয়ে যেয়ে আমার চোখের কাপড় খুলে আমাকে ছেড়ে দিল একটা জায়গা, ফুটপাতের মতো। পরে সেটা আমি জানতে পেরেছি, দেখেছি সেটা একটা গলফ মাঠের মতো। এটা শিলংয়ের গলফ লিংক বলা হয়। জি জি। তো ওইখানে তারা চলে যাওয়ার পরে আমাকে বললো যে ইউ আর ফ্রি নাও। তখন আমি যারা প্রাতঃভ্রমণে কয়েকজন পথচারী আনাগোনা ছিল তাদের সাথে কথা বলে জানলাম সেই জায়গাটার নাম কি, এবং তাদেরকে অনুরোধ করলাম, আমার অবস্থাটা বললাম এবং পুলিশকে খবর দিতে বললাম। তো ভ্রাম্যমাণ পুলিশ তখন আসলো 10-15 মিনিট সময়ের মধ্যে, এবং তারা আমাকে একটা পুলিশ বিটে নিয়ে গেল। ওখানে গিয়ে তারা আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করলেন এবং তারপর একটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেল। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তখন। এবং ওই সিভিল হসপিটাল, সেটা নাম সিভিল হসপিটাল থেকে তারা আমাকে আবার থানায় নিয়ে গেল এবং নিয়ে যেয়ে তারা কয়েক ঘন্টা পরে আমাকে আর একটা হসপিটালে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলো। সেটা একটা মানসিক হসপিটাল। সেটার নাম দেখে বুঝলাম এটা মিম হান্স নামে একটা হসপিটাল, মেন্টাল হসপিটাল নামে এটা পরিচিত শিলংয়ে। তো ওইখানে ডাক্তার সাহেবকে তারা বোঝালো যে আমি মেন্টালি একটা ইনসেন লোক, কিন্তু আমাকে তারা ভর্তি করলো। তো আমি ডাক্তার সাহেবকে অনুরোধ করে আমার পরিবারের টেলিফোন নাম্বার দিয়ে বলে বুঝালাম যে আমার সিচুয়েশান এই, আমাকে এইভাবে কিডন্যাপ করা হয়েছে, আপনি যদি দয়া করে আমার দেশে যোগাযোগ করেন আমার ফ্যামিলির সাথে, তাহলে আমি উপকৃত হব। তো তখন আমাকে গ্রিলের পিছনে মানসিক হসপিটালের ওখানে অন্যান্য রোগীদের সাথে রাখা হলো। মেন্টাল পাগলের ওষুধ টষুধ খাওয়ানো হলো 2 বেলা 3 বেলা। তা আমি ওখানে থাকলাম, কিন্তু তারপরের দিন সকালে দেখলাম ডাক্তার সাহেবকে যে অনুরোধ করেছিলাম, ওনারা আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। প্রথমবার পায়নি, দ্বিতীয়বার বললো যে তোমার ফ্যামিলির টেলিফোন ব্যাক করেছে। তখন আমি কথা বলে আমার ওয়াইফের সাথে কথা বললাম। এরপরে তারা আমাকে একটা সার্টিফিকেট দিয়ে আর কি, যে হি ইজ মেন্টালি সাউন্ড, এবং তাকে পাওয়া গেছে যে বাংলাদেশের। তখন পুলিশের কাছে আবার হস্তান্তর করলো যাতে আমাকে তারা একটা সিভিল হসপিটালে নিয়ে যায়। তো ওখান থেকে মেন্টাল হসপিটাল থেকে সিভিল হসপিটালে নিয়ে গেল আমাকে পুলিশ এসে। তখনই একটা মিডিয়ার লোক এসে আমার একটা ছবি তুললো এবং 1 সেকেন্ডের মতো কথা বললো যে আপনি কে। তখন আমি বলছিলাম যে আমি এই বাংলাদেশি সিটিজেন। সেই জিনিসটা পরবর্তীতে বাংলাদেশে কোনো মিডিয়া হাউসের মধ্যে দিয়ে আসছে এবং এটা এখানে ভাইরাল হয়ে গেল। তারপরে বাংলাদেশে খবর হলো যে আমি জীবিত আছি। তখন তারা আমাকে ওই যে হসপিটালে নিয়ে গেল, ওখানে আমার নামে তারা পুলিশ ডিপার্টমেন্ট মামলা করে প্রিজন সেলে আমাকে রাখলেন। তো ওইখানে প্রায় 6-7 দিন চিকিৎসার পরে তারা আমাকে আরেকটু ইমপ্রুভ চিকিৎসার জন্য ওখানে নেগ্রিমস নামে একটা রিজিওনাল হসপিটাল আছে, ওখানে ট্রান্সফার করলো। তো এর কয়েকদিন পরে আমার ফ্যামিলি এখান থেকে আমার ওয়াইফ যায়। তারপরে তারা আইনজীবী নিয়োগ করে এবং প্রায় 1 মাসের মতো সময় লাগে আমাকে বেইল আউট করতে। তারপর থেকে আমি আমার নিজস্ব অ্যারেঞ্জমেন্টে জামিনে ওখানে কেসে হাজিরা দিয়ে একটা প্রাইভেট রেস্ট হাউসের মধ্যে ছিলাম। তারপরের ইতিহাস তো আপনারা জানেন, দীর্ঘ 9 বছর 3 মাস আমাকে ওখানে থাকতে হলো। এবং আমি প্রথমে 4 বছর প্রায় সময় লেগেছিল। প্রথমবার আমি নিম্ন আদালতে খালাস পেলাম, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে তখন আপিল করলেন উচ্চ আদালতে। আপিল করার পরে আরও 4 বছর সময় গেল আমি সেই আপিল থেকে খালাস পাওয়ার পরে। তারপরেও আমি বাংলাদেশ থেকে আমার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যে আমার ট্রাভেল পাস সংগ্রহ করার কথা ছিল সেটা পেতে আমার অনেক কষ্ট হয়েছে। এক পর্যায়ে তারা যেহেতু মিডিয়া সোচ্চার হলো, আমাকে একটা ট্রাভেল পাস দিল, কিন্তু আমি আসতে পারলাম না। কারণ তখন ভারতীয় কর্তৃপক্ষ আমাকে বাংলাদেশ সরকারের ক্লিয়ারেন্স ছাড়া পাঠাতে চায়নি, এটা আমি জানতে পেরেছি পরে। তো দেশে গণ অভ্যুত্থান হলো, আমরা মুক্ত স্বাধীন হলাম আবারও, এবং সেই পরিস্থিতিতে তখন ভারত সরকারের কাছে আমরা আবেদন করলে তারা আমাদেরকে ফেরত পাঠায়। যখন আপনাকে 10 তারিখে
হাত বেঁধে এবং চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়, তখন আসলে চিনতে পেরেছিলেন কাউকে? আমরা যে পরিস্থিতি ছিলাম, একটা নিরীহ পশুকেও মানুষ সেই অবস্থায় রাখলে জীবিত থাকবে না। এখন এটা গুপ্ত গুহা অথবা মৃত্যুকূপ, যে কোনো কিছুই বলা যায়। আপনি যেটা জানতে চেয়েছেন, এটা কারা জড়িত, এটা হলো সরকারি, সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা ছিল, তার নিচে ছিল আমরা জানতে পেরেছি যে জেনারেল তারেক সিদ্দিকী, জেনারেল জিয়াউল হাসান সহ ডিজি প্রধান, ডিজিএফআই প্রধান, সেনাবাহিনী প্রধানও একজন দুজন জড়িত ছিলেন তখনকার সময়ে। তদন্তে এখন উঠে আসবে এবং বিচারে ওইগুলা উঠে আসবে। তবে কোন বাহিনী সরাসরি আমাকে এই গুমের বিষয়ে জড়িত ছিল সেটা আমি স্পেসিফিক বলতে পারবো না। এখানে হয়তো র্যাব থাকতে পারে, ডিজিএফআই থাকতে পারে, ডিবি থাকতে পারে, এরা সবাই তো যৌথভাবে কাজ করতো। তবে এদের মধ্যে এক বা একাধিক সংস্থা যে জড়িত ছিল এতে কোনো সন্দেহ নাই। সেখানে কি আশেপাশে আরো কোনো রুম ছিল বা অন্য কেউ কি ছিলেন? কোনো আওয়াজ কি পেতেন আপনি? আমি আওয়াজ পাই নাই, তবে ধারণা করা যায় যে এরকম সিরিজ অফ রুমস পাশাপাশি বা উল্টা পাশে ছিল, মাঝখানে করিডোর, এটা ধারণা করা যায়। এটা একটা গুমের রাজ্যে পরিণত হয়েছিল বলতে গেলে। এবং মানবাধিকার লঙ্ঘনের যে চূড়ান্ত সীমা, সেটা আফ্রিকান জঙ্গলেও সেরকম কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে যেভাবে লঙ্ঘিত হয়েছে। রাষ্ট্র, ক্ষমতাসীন সরকার রাষ্ট্রকে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি পরিণত করেছে এবং একদলীয় শাসন ব্যবস্থা বা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য হেন কোনো দুষ্কর্ম নাই, করে নাই। এবং সেটার একটা দিক হচ্ছে যে তাকে যখনই যাকে হুমকি মনে করা হয়েছে তাকে গুম করলো, হত্যা করলো, নির্যাতন করলো, পঙ্গু করলো, যেভাবে মন চায় লাশ নদীতে খালে বিলে ফেলে দিল অথবা লাশের চিহ্নও রাখলো না, এইগুলো হয়েছে তো বাংলাদেশে। আপনাদের পরিসংখ্যানও কিন্তু উঠে এসেছে, বিএনপির নেতাকর্মীদের সংখ্যাই তো সবচেয়ে বেশি। এগুলি কি বিচার আসলে আদৌ হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি ঘটনার বিচার কি সুষ্ঠুভাবে করা যাবে কি যাবে না, আমি মনে করি এটার জন্য সময় লাগবে। কিন্তু সময় লাগলেও প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমাদেরকে অনুষ্ঠান করতেই হবে। প্রতিটি হত্যার, প্রতিটি গুমের, প্রতিটি অপহরণের, প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিচার এই দেশের মাটিতে হতেই হবে। সেজন্য যত সময় লাগুক, যেরকম আদালত প্রতিষ্ঠা করতে হয় করতে হবে। পুরো বিএনপি অভিযোগ করেছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে প্রত্যেকটা হত্যার সঙ্গে জড়িত এবং তার নির্দেশে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সেইভাবে কি শাস্তির আওতায় আনা কি সম্ভব তাকে? বা এখন তো তিনি তো ভারতে অবস্থান করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যাকারী প্রত্যেকেরই পরবর্তীতে পরিণতি হয়েছে একরকম, বিচার হয়েছে অথবা নিরুদ্দেশে তার দেহত্যাগ হয়েছে, ঘৃণিত হয়েছে। কিন্তু তার অ্যাবসেন্সে হোক প্রেজেন্সে হোক তার বিচার হয়েছে। আমরা নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা শুনেছি এবং পৃথিবীর অন্যান্য স্বৈরাচারদের, গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে বিচার হয়েছে, সেগুলো দেখেছি। দেশে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হয়েছে আইসিটি, সেখানে যে আইনে এখন বিচার হচ্ছে, সেখানে গণহত্যা, গুপ্ত হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং সহ মানবতা বিরোধী অপরাধের বিচারে অনেকগুলো মামলা দায়ের হয়েছে। এই আদালতে যতগুলো সম্ভব এখনকার একটা নির্ধারিত ক্যাপাসিটিতে সেগুলো ট্রায়াল হচ্ছে। যদি আমরা নির্ধারণ করি যে প্রত্যেকটি বিচার, প্রত্যেকটি ঘটনার বিচারের জন্য আরও বড় পরিসরে আদালতের পরিসর বাড়াতে হবে, সেটা বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে। কিন্তু প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের, প্রতিটি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের, প্রতিটি নির্যাতন, নিপীড়নের এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এদেশে করতেই হবে। সেটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলেই আমরা প্রকৃতপক্ষে একটি স্বাধীন, সার্বভৌম এবং কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। এবং সেটা জরুরি, এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো স্বৈরশাসকের, ফেসিস্টের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য আরও বেশি জরুরি। এখন এটা জন আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, যে জন্য গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি আশাবাদী, সময় হয়তো বেশি লাগবে, কিন্তু এগুলো সবগুলোর বিচার করা সম্ভব। যে 2টা মাস মানে 61 দিন আপনি ছিলেন না, ওই সময়টি আপনার পরিবারের কি অবস্থায় ছিলেন? তখন আমি প্রতি মুহূর্তে চিন্তা করতাম, আর কি আমার পরিবারের সাথে আমার দেখা হবে না? আমার সন্তানরা কি আমার
কবরের নিশানা খুঁজে পাবে না? তারা কি আমার আমার বংশধররা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? এগুলো বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতাম যে আল্লাহ, তুমি আমাকে এমন মৃত্যু দিও না যাতে আমার বংশধররা আমার কবরের চিহ্ন না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। তো বাংলাদেশের অবস্থা যে কি ভয়াবহ পরিস্থিতিতে নিয়ে গেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেটা ভবিষ্যতে আরও অনেক কাহিনী উন্মোচিত হওয়ার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। এরপরেও আমার কাছে অবাক লাগে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি প্রদান করছে, রাজনীতি করতে চায়, যাদেরকে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে, উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে তারা অপরাধী হিসেবে চিহ্নিত করে। তাহলে তাদের রাজনৈতিক চরিত্র, নেচার কি, সেটা জনগণের সামনে আরও প্রকটভাবে সেটা দৃশ্যমান হচ্ছে। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশে যে এইরকম একটা ফ্যাসিস্ট দল যে কোনো কিছুর মূল্যে যে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছে, এই রাষ্ট্রের বিনাশ করেছে, সেটা আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে যারা দেশের স্বার্থ বিরোধী এবং দেশের জনগণের বিপক্ষে যারা রাজনীতির কর্মকাণ্ড অতীতে চালিয়েছে এবং সামনে চালাতে চায়, তাদের বিষয়ে আমাদের জাতিগতভাবে একটা সিদ্ধান্তে আসা দরকার। ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা যেন করি। কিন্তু কেউ কেউ বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন আগামীতে হতে হবে। তখন তো আসলে এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাহলে কি সামনে নির্বাচনে আওয়ামী লীগ কি ফেরার কোনো সম্ভাবনা আছে? পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এবং বিভিন্ন বিপ্লব উত্তর এবং গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, ফ্লোরিশ হয়েছে গণতান্ত্রিক হাওয়া, সেই সমস্ত দেশের উদাহরণটা আমরা টানতে পারি। সেই সমস্ত দেশে ইনক্লুসিভ ইলেকশন মানে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে ইনক্লুসিভ বলা হয়। কোনো ফেসিস্ট পতিত স্বৈরাচারকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন বলা যাবে না। তারপরেও এটা এখনও দেখার বিষয়। কোর্ট এখন সরকারের কোর্টে। আমরা তো সবসময় বলেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে তাদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনি এবং বিচারিক ব্যবস্থা নেওয়া যায়, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে রাজনৈতিক সংগঠন হিসেবে। তারপরে সেটা দেখা যাবে কি সিদ্ধান্ত হয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম রাজনৈতিক দল হিসেবে কোনো সিদ্ধান্তে কোনো বিচারিক প্রক্রিয়া না এসে যদি আমরা ইনক্লুসিভ ইলেকশনের নামে ফেসিস্ট শক্তিকে আবার বাংলাদেশের রাজনীতিতে করি, তাহলে পরে গণ অভ্যুত্থানের যে শহীদ, তাদেরকে আমরা কি জবাব দেব? যারা এখনো সাংঘাতিকভাবে শারীরিক পঙ্গুত্ব নিয়ে, অন্ধত্ব নিয়ে যারা এখন বসে আছে, তাদেরকে আমরা কি জবাব দেব? বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের কাছে কি জবাব দেব? যে প্রত্যাশা নিয়ে এই জাতি একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য অপেক্ষা করছে, তাদের প্রত্যাশার কি হবে? তারা সিদ্ধান্ত নিয়েছিল একবার আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসবে, আইন সংশোধন করবে, আবার পিছিয়ে গিয়েছে। ইদানিং প্রধান উপদেষ্টাকে বলতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত। যদি এইরকমই বক্তব্য হয়, তাহলে প্রধান উপদেষ্টা প্রকৃতপক্ষে কী রকম নির্বাচন উপহার দিতে চান সেটা জাতির সামনে খোলাসা করার দরকার। এবং সেটা যদি জাতির প্রত্যাশার সাথে না যায়, শহীদের আকাঙ্ক্ষার সাথে না যায়, সেই বিষয়ে তো আমাদের আরও আলোচনা করতে হবে। আপনি যখন প্রত্যাশা করছেন যে নির্বাচন নিয়ে একটা কেমন নির্বাচন হবে সেটা পরিষ্কার করতে হবে ডক্টর ইউনূস সরকারকে, কিন্তু এখনো তো রোডম্যাপই ঘোষণা করেনি। মানে প্রধান উপদেষ্টাকে প্রত্যেকটি বিষয় খোলাসা করে জাতির সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রোডম্যাপ প্রদান করতে হবে, সেটা আমাদের চাহিদা এবং আমাদের প্রত্যাশা। আমরা সবসময় এই বিষয়ের উপরে জোর দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন হচ্ছে আদৌ? প্রত্যাশা তো আছে হবে, কিন্তু কথা শোনা যাচ্ছে যে সেটা পিছাতে পারে। সেটা একটা ডায়লেমা সৃষ্টি করার চেষ্টা করছে কোনো একটি মহল, যাতে তারা সুবিধা পায়। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হওয়া উচিত এবং হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা অন্যতম স্টেক হোল্ডার, তাদের মধ্যে থেকে কিন্তু অনেক কথা আসছে যে জাতীয় সরকার নির্বাচন আগে না গণপরিষদ নির্বাচন আগে। যখন কোনো রাষ্ট্র নতুনভাবে প্রতিষ্ঠা পায়, স্বাধীন হয়, সেই রাষ্ট্রের একটি সংবিধান প্রয়োজন হয়। সেই সংবিধানের জন্য একটা কমিটি বা একটা বডি
তখন গঠিত হয়, সেই বডিটার নাম হচ্ছে গণপরিষদ। আমরা কি এখন নতুনভাবে স্বাধীন রাষ্ট্র পেয়েছি? আমাদের রাষ্ট্র তো আছে, আমাদের একটি সংবিধান আছে, সেই সংবিধানের সাথে আমরা পুরোপুরি একমত নই বলেই সেটার সংস্কার আমরা চাই। যেহেতু পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে এই সংবিধানের গণতান্ত্রিক চরিত্রটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা আমূল পরিবর্তন চাই, সংবিধানের সংস্কার চাই। সেটা আমরা 31 দফা প্রস্তাবনাতে সংস্কার প্রস্তাবনা, যেটা আমরা ফেসিবাদের পতনের আরও 1-1.5 বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেখানেও বলেছি আমরা। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে, এখন এই সরকার সংস্কার কমিশন করেছে, সেখানে আমরাও প্রস্তাব দিয়েছি। যারা আজকে গণপরিষদের দাবি তুলছে তারাও সংস্কার প্রস্তাব দিয়েছে, 70 দফা দিয়েছে না 69 দফা দিয়েছে, আমরা 62 দফা দিয়েছি। এখন তারা সংস্কার কমিশনের অংশও ছিল, একজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে সেই সংস্কার কমিশনের সদস্যও ছিলেন। তো এই পর্যায়ে এসে তারা সংবিধান সংস্কার বা সংশোধনের প্রস্তাব থেকে সরে এসে নতুন সংবিধানের জন্য গণপরিষদের যে বক্তব্য দিচ্ছে, সেটা তাদের সেই ভূমিকার সাথে কিন্তু কন্ট্রাডিক্টরি, অপোজিট। একটা বিষয় হচ্ছে যে নতুন রাষ্ট্রে নতুন সংবিধান প্রণয়নের জন্য যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের প্রয়োজন হয়, সেই অবস্থায় তো আমরা নেই। আমরা তো অলরেডি একটা রাষ্ট্র, আমাদের একটা রিপাবলিক আছে, আমাদের একটা সংবিধান আছে, এবং সেই সংবিধানকে স্বীকৃতি দিয়েই এই সংবিধানের আর্টিকেল 106 অনুসারে বর্তমান সরকার শপথ নিয়েছে, পরিচালিত হচ্ছে। এবং যারা এই দাবিটা করছে তাদেরই বন্ধুরা কিন্তু সেই উপদেষ্টা পরিষদে আছে। এখন যদি তারা নিজেদের অস্তিত্বকে, নিজেদের আইনি অবস্থানকে, সাংবিধানিক অবস্থান থেকে তারা স্বীকার না করে নতুন করে গণপরিষদ চায়, সেটা একটা কিন্তু আমি মনে করি যে এটা বৈপরীত্য। এবং সেটা আশা করি তারা বুঝবেন যে এটা গণপরিষদ হবে না, যেহেতু আমরা নতুন রাষ্ট্র নই, আমরা নতুন রিপাবলিক নই, আমাদের হাতে একটি সংবিধান আছে যেটা আমরা মেরামত করতে চাই, সংস্কার করতে চাই, গণতান্ত্রিক সংস্কার চাই, ব্যাপক ভিত্তিক সংস্কার চাই। সেটা হবে একমাত্র জাতীয় সংসদে, এবং সেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে যে জাতীয় সংসদে আমরা A to Z সমস্ত সংস্কারগুলো নিয়ে আসতে পারবো। সেটাকে তারা যদি মন চায় নতুন রিপাবলিক বলতে, সেকেন্ড রিপাবলিক বলতে, সেটা তারা তাদের পার্টিগতভাবে, দলীয়ভাবে বলতে পারে, বাট জাতির উপরে ইম্পোজ করা ঠিক হবে না। সেটাকে তারা যদি নতুন সংবিধান বলতে চায় তাও তারা বলতে পারে, সেটা তাদের দলীয় ভিত্তিতে, তাদের আদর্শিকভাবে তারা বলতে পারে, বাট জাতীয়ভাবে সেই জিনিসগুলো ইম্পোজ করা ঠিক হবে না। কারণ এই জাতির পুনর্গঠন প্রক্রিয়ায় বলি আমরা, নতুনভাবে যে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যে সংবিধান পেতে যাচ্ছি, সেটাতে বলি সেই প্রক্রিয়ায় তো শুধু একটি রাজনৈতিক দল জড়িত না, এখানে স্টেক হোল্ডার হিসাবে সকল গণতান্ত্রিক শক্তিসমূহ জড়িত, রাজনৈতিক দলগুলো জড়িত। সুতরাং একটি রাজনৈতিক দল যদি এককভাবে একটা প্রস্তাবনা দিয়ে থাকে, সেটা তাদের দলীয় প্রস্তাবনা হতেই পারে, বাট জাতীয়ভাবে এই বিষয়ে কোনো ঐক্যমত প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি না। বিভিন্ন রকমের দাবি দেওয়া উত্থাপন করে হয়তো কোনো কোনো রাজনৈতিক মহল আমাদের গণতন্ত্রে উত্তরণের রাস্তাটাকে আরও বেশি দীর্ঘায়িত করতে চায়, বা অগণতান্ত্রিক সরকারের মেয়াদ আরও বেশি প্রলম্বিত করতে চাই, সেরকম কিছু কিছু ধারণা আমাদের মাঝে মধ্যে জন্মায়। তবে আমি প্রত্যাশা করি যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ, কোনো রাজনৈতিক দল কোনো কথা বলতেই পারে, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা বলবে, আদর্শের ভিত্তিতে বলবে, সামনে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের কৌশল হিসেবে বলবে। কিন্তু আমি আহ্বান জানাবো আমরা যেন সর্বোচ্চ গুরুত্ব দিই জাতীয় স্বার্থকে, রাষ্ট্রীয় স্বার্থকে, জনগণের স্বার্থকে। জনগণ তো গণ অভ্যুত্থান ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান নির্বাচনের জন্য করেনি। গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে একটা বিশাল আকাঙ্ক্ষা থেকে যে তারা একটা রাজনৈতিক পট পরিবর্তন চায়। তারা গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায়, তাদের গণতান্ত্রিক হারানো অধিকার ফিরে পেতে চায়, সাংবিধানিক সমস্ত অধিকার ফিরে পেতে চায়। এই সমস্ত অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফেরত পাওয়ার জন্য যেই অবস্থাটা দরকার, সেটা হলো যে কি রাজনৈতিকভাবে একটি নির্বাচিত সংসদের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা, যাতে করে দেশে স্থিতিশীল পরিস্থিতি আসে এবং মানুষ তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক সকল অধিকার ফেরত পায়। এটাই ছিল জন আকাঙ্ক্ষা আমাদের গণ অভ্যুত্থানের, গণবিপ্লবের এবং ছাত্র জনতার
প্রত্যাশা এবং সামনের জীবনে সামনের দিকে আমরা জাতীয়ভাবে বর্তমান প্রজন্মের এবং তরুণদের যে প্রত্যাশা, যে স্বপ্ন, এগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সেইভাবেই যেন সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাই এবং আমরা প্রকৃতপক্ষে একটি সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এটাই তো ছিল আমাদের প্রত্যাশা। এখানে তো মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। যারা এই কথাগুলো বলছে তাদেরকে বুঝতে হবে যে স্থানীয় সরকার নির্বাচন একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। একটা স্টেজের স্থানীয় সরকার নির্বাচন করতে 3 থেকে 6 মাস করে করে সময় লাগে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, প্রশ্ন আছে যে এখানে পৌরসভা, কি নির্বাচনের মানে না, পরিবেশ কি আছে কিনা? সেই পরিবেশ নাই এবং সেই সময়ও বর্তমানে নাই। আর সাংবিধানিক ম্যান্ডেট হচ্ছে ইলেকশন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন করা, স্থানীয় সরকার নয়। এবং যে কোনো তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্বে আসে তাদের প্রধানতম উদ্দেশ্যই থাকে জাতীয় সংসদ নির্বাচন করার প্রধানতম ম্যান্ডেট থাকে। এখানে অন্য কিছু ভাববার কোনো সুযোগ নাই। যারা এই সমস্ত কথাগুলো বলছে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। এখানে একটা কথা বলা হয়, যেমন আপনারা বলছেন যে যারা এই ধরনের কথা ভাবে চিন্তা করে তারা অন্য উদ্দেশ্য আছে, সেখানে তারাও অনেক পক্ষ বলে থাকে যে আপনারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই জাতীয় নির্বাচন চাচ্ছেন। আমরা ক্ষমতায় যেতে চাই না এ কথা আমরা বলবো না, কিন্তু সেটা কি আমাদের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে জনগণের উপর। ভোটের উপরে আমরা রাজনীতি করি, রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, কিন্তু সেটা তো নির্ভর করে জনগণের উপরে। সেটা জনগণের উপরেই ছেড়ে দেন, জনগণ নির্ধারণ করুক। এবং জনগণ তো নির্ধারণ করে ভোটের মাধ্যমে, তাদের সার্বভৌমত্বের প্রকাশ ঘটে ভোটের মাধ্যমে, এবং তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে সার্বভৌম পার্লামেন্টের জন্য। সেটা তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা তাদের উপরে ছেড়ে দেন। এখানে একটা কথা আছে যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যখন কথা আসে তখন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, যদিও আপনার দল থেকে অনেকবার পরিষ্কার করা হচ্ছে কথাটি, বক্তব্যটি। এমনকি প্রধান উপদেষ্টার বক্তব্য থেকেও কিন্তু কিছু কথা এসেছিল যে আওয়ামী লীগকে কি আসলে আপনারা পুনর্বাসন করতে চান বা রাজনৈতিক কারণে কি চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারের পতন ঘটিয়েছিল যাতে আওয়ামী লীগের দুঃশাসন তাদেরকে আর না দেখতে হয়। বাংলাদেশের মানুষের তীব্র আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, ভবিষ্যৎ প্রজন্মের বর্তমান প্রজন্মের চাহিদা আছে যে বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মিত হবে। সেটা কি আওয়ামী লীগের রাজনীতিকে দিয়ে সম্ভব? আওয়ামী লীগ হচ্ছে এই দেশে একটি ফরগটেন হিস্ট্রি, যেটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। ফেসিস্ট রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, অগণতান্ত্রিক ধারাকে প্রত্যাখ্যান করেছে, গুম খুন এবং গণহত্যার রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছে। এখানে আমি মনে করি না বাংলাদেশের মানুষ কোনোদিন আওয়ামী লীগের রাজনীতিকে আর কোনো সময় স্বাগতম জানাবে। বাকি রইল যে আওয়ামী লীগের এখানে দেশের রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটা তো জনগণই জবাব দিয়েছে। সামনেও জনগণ ডিসাইড করবে। আমরা তো রাজনৈতিক দল হিসেবে সেটা ডিসাইড করার কথা না। আমরা সরকারের কাছে বল ঠেলে দিয়েছি। আমরা বলেছি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে গণহত্যার দায়ে এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে সেই হত্যাকাণ্ড পরিচালিত করেছে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সমস্ত সংগঠন রাস্তায় গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে সশস্ত্রভাবে তারা অবস্থান নিয়েছে, গণহত্যা চালিয়েছে। সুতরাং গণহত্যার দায়ে এখন পর্যন্ত একটি আইনের আওতায় ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আমরা মনে করি যে গণহত্যার দায়ে এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আইন সংশোধন করে এই আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালত, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হয়েছে, সেটার মধ্যে হোক, অন্য আদালতের মাধ্যমে হোক, যেভাবেই মনে করা হবে উপযুক্ত, সেখানে আওয়ামী লীগকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এরপরে কথা হবে। ইসলামিক দলগুলো নিয়ে কি আপনারা কি ভাবছেন? দেখুন, আমাদের আগে থেকে যেটা দলের পক্ষ থেকে ঘোষণা দেয়া আছে যে যুগপৎ আন্দোলনে যারা আমাদের শরিক দল ছিলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে একসাথে ছিলেন, তাদের সাথে আমরা নির্বাচন এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি আছে, অঙ্গীকার আছে। এখানে কোন কোন দল আছে না আছে আপনারা সবাই জানেন। আর ইসলামী দলগুলোর বিষয়ে আপনারা যেটা বলেছেন যে প্রত্যেকের একটা রাজনৈতিক আদর্শিক অবস্থান আছে, তারা নির্বাচনকে সামনে রেখে নিজস্ব কৌশলে কারোর সাথে জোট করবে, কারোর সাথে করবে না, সেই প্রক্রিয়ায় তারা থাকবে, এটা তাদের স্বাধীনতা। আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নাই। তবে নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের জোটের
গঠন প্রক্রিয়া বিভিন্ন দেশে পরিলক্ষিত হয়, আমাদের দেশেও প্র্যাকটিস আছে, ছিল, সামনেও থাকবে, সেই জন্য অপেক্ষা করতে হবে। আর আপনি বাংলাদেশ জামায়াত ইসলামীর বিষয়ে যে রাজনৈতিকভাবে আমাদের দূরত্বের কথা বলে, এখানে আমি এটাকে দূরত্ব মনে করি না। কারণ জামায়াত ইসলামী তার নিজস্ব আদর্শিক রাজনীতি করে এবং তার নির্বাচনী কৌশল হিসেবে তারা বিভিন্ন দলের সাথে জোট করবে কি করবে না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এখানে এগুলো নিয়ে আমাদের সাথে দূরত্বের কোনো বিষয় নেই। এটা হচ্ছে যে রাজনৈতিক কৌশল এক একটা দলের এক এক রকম, সেটা তাদের কৌশল। তা আমরা রাজনৈতিক মাঠে সকল গণতান্ত্রিক শক্তির সাথে জাতীয় স্বার্থে ফেসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে একসাথে কাজ করতে চাই, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। নতুন রাজনৈতিক দল হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, তাদের সঙ্গে কি বিএনপির কোনো জোট হতে পারে কিনা সামনে নির্বাচনের দিকে, কি মনে করেন? আমি তো বলেছি যে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক কালচার অনুসারে জোট করার একটা ইতিহাস আছে, এটা সামনেও হতে পারে। সেই জন্য অপেক্ষা করতে হবে, কারোর সাথে জোট হবে কি হবে না সেটা এই মুহূর্তে আমরা ইয়েস নো কিছু বলতে পারবো না। সে সম্ভাবনা আছেও নাইও, সেজন্য অপেক্ষা করতে হবে। জামাতের প্রসঙ্গে বলতে হয়, জামাত কি আসলে আপনাদের মিত্র না প্রতিপক্ষ, কোন অবস্থানে আছে? আমরা রাজনৈতিক অঙ্গনে সবাইকে আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করি, পক্ষ বিপক্ষ নয়। সালাউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময়ের সংবাদের সঙ্গে আপনি যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ শুনছিলেন যে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গুম হওয়া 61 দিনের সেই তাদের বিভীষিকাময় সেই সময়কার খবর, একই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে তাদের অবদান কি, তারা কি চিন্তা ভাবনা করছেন, আগামী ভবিষ্যৎ কি হবে সে বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।